শুভেচ্ছা। বাঙালিয়ানার সাহান্যের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সুপ্রিম কোর্টের হাতে ফিরল নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ। রাজসাক্ষী সাবেক আইজিপি বললেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমন্বয়কদের আটকে নির্যাতন করা হয়। নীলফামারীতে পুলিশের গুলিতে শ্রমিক নিহত। বাংলার প্রীতিলতা শিরিন বানু মিতিলের জন্মদিন আজ। বিসিবি নির্বাচন করবেন আমিনুল ইসলাম বুলবুল। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাষ্ট্রপতি নয়, এখন থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। 2 সেপ্টেম্বর মঙ্গলবার হাইকোর্ট তার পর্যবেক্ষণে একথা জানিয়েছেন। এর মাধ্যমে 1972 সালে সংবিধানের 116 অনুচ্ছেদের মূলধারা পুনঃস্থাপন করেছেন আদালত, যেখানে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও ছুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টের। সরকারকে 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য সচিবালয় গঠনের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপতিকে নিম্ন আদালতের উপর কর্তৃত্ব দেওয়া সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে সমন্বয়কদের আটক রেখে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয় বক্তব্য দিতে। এমনটাই জানিয়েছেন জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে 11তম দিনের সাক্ষ্য গ্রহণে তিনি এসব তথ্য দেন। ট্রাইব্যুনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও আসামি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর মধ্যে আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবেও সাক্ষ্য দেবেন। প্রতিদিনের সাক্ষ্য গ্রহণের সময় তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় নিজের সব অপরাধের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নীলফামারীর উত্তরা ইপিজেডে কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের জেরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান নামের একজন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 10 জন। 2 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ইপিজেডের এভারগ্রিন নামের একটি প্রতিষ্ঠান থেকে সম্প্রতি 51 জন শ্রমিককে ছাঁটাই এবং তাদের বেতন ভাতা না দিয়ে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সকাল 8টায় কাজে যোগ দিতে গিয়ে কারখানা শ্রমিকরা ভেতরে ঢুকতে না পেরে ইপিজেডের সামনের সড়কে অবস্থান নেন। এই অবস্থায় নীলফামারী সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং তাদের সরানোর চেষ্টা করেন। এ সময় উত্তেজিত শ্রমিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে শ্রমিক হাবিবুর রহমান ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগের পরিপ্রেক্ষিতে 3টি গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পেজ থেকে এই তথ্য জানানো হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন শামীম, ডার্ট গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলা ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলা এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এই বিষয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যারা শ্রমিকদের প্রতি অন্যায় করবে আমরা তাদের প্রতি কঠোর হব। সাল 1971, মাস এপ্রিল, তৃতীয় সপ্তাহ। ভারতের বিখ্যাত পত্রিকা স্টেটসম্যানে সাংবাদিক মানস ঘোষ এক মুক্তিযোদ্ধার ছবি ছাপলেন। জানা গেল পুরুষের পোশাক পরা সেই মুক্তিযোদ্ধা একজন নারী। পাবনার রণাঙ্গনে বীরের বেশে লড়াই করা সেই মুক্তিযোদ্ধার নাম শিরিন বানু মিতিল। মাত্র 20 বছর বয়সে অস্ত্র হাতে হানাদার বাহিনীর মুখোমুখি হয়েছিলেন এই ক্ষণজন্মা নারী মুক্তিযোদ্ধা।
আজ শিরিন বানু মিতিলের জন্মদিন। মিতিল সেসব মানুষের একজন যাদের অসম সাহসের জন্য বাংলাদেশের আকাশে আজ গর্বের সঙ্গে উঠছে লাল সবুজের পতাকা। শিরিন বানু মিতিলকে নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ প্রামাণ্যচিত্র থাকবে সংবাদ শেষ হওয়ার পর। গুলিস্তানের গোলাপশা মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে স্লোগান দিয়ে গ্রেপ্তার হওয়া বাক প্রতিবন্ধী সাঈদ শেখকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হুসাইন জামিনের আদেশ দেন। গত ২৪ আগস্টে ওই মিছিল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৩ জনের অপর ২ জন আসামি হলেন রাজু আহমেদ ও শেখ মোহাম্মদ শাকিল। রাজধানীর আদাবরে কিশোর গ্যাংকের হামলায় গুরুতর জখম হয়েছেন এক পুলিশ সদস্য। সোমবার রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে ১০২ জনকে আটক করে পুলিশ। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকারিয়া বলেন, আটক করা সবাই বিভিন্ন কিশোর গ্যাংকের সদস্য। আদাবর থানার একটি টিম সুনিবিড় হাউজিংয়ের একটি গ্যারেজে অভিযান চালাতে গেলে স্থানীয় কিশোর গ্যাংকের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় পুলিশ সদস্য আলামিন গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা, মা ও মেয়ে নিহত হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯:৩০টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থানার ওসি হাসনাত জামান বলেন, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে চটমোহরে বাড়িতে যাচ্ছিলেন সোহেল রানা। পথিমধ্যে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ভারতে ভোট চুরি ও ভোটার তালিকায় কারচুপি নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যেই কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, তার হাতে এমন প্রমাণ রয়েছে যা প্রকাশ পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না। রাহুল দাবি করেছেন, কংগ্রেস শীঘ্রই ভোট চুরির অকাট্য প্রমাণ উন্মোচন করবে, যাকে তিনি হাইড্রোজেন বোমা হিসাবে আখ্যা দিয়েছেন। বিহারের পাটনায় ভোটাধিকার যাত্রার সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ব্যাপক কারচুপি হয়েছে। তার দাবি, মহাদেবপুরা বিধানসভা এলাকায় কিভাবে ভোট চুরি সংগঠিত হয়েছে তার প্রমাণ কংগ্রেস ইতিমধ্যে সংগ্রহ করেছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নিজ হাতে গড়া দল কল্যাণ পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নাম এবার নির্বাচন কমিশন থেকেও বাদ দিতে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে দলের নতুন নেতারা। ১ সেপ্টেম্বর সোমবার ইসি সচিবের কাছে লেখা চিঠিতে নতুন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফের এক চিঠিতে এমন তথ্য জানা গেছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর হামলা হয়েছে। ১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ঢাকার বিজয়নগর রোডে কয়েক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। সোমবার রাতে গণ অধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠকে অংশগ্রহণ করেন লুৎফর রহমান। সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনো বহিরাগত বা অতিথি থাকায় নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন কমিশন। ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসিমউদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়। আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে মারামাউন্টস এলাকার ভূমিধসে একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১,০০০ মানুষ নিহত হয়েছেন। বেঁচে আছেন গ্রামটির মাত্র একজন বাসিন্দা।
গতকাল সোমবার দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, বেশ কয়েকদিন তুমুল বর্ষণের পর গত ৩১ আগস্ট এই ভূমিধস হয়। ভূমিধসে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা। এই এলাকায় খাদ্য ও ওষুধের ঘাটতি রয়েছে। সুদানে ২ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। এতে দেশটির অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছেন। গৃহহীন হয়েছেন লাখ লাখ মানুষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পূর্বে নির্বাচন না করার কথা জানালেও এবার নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি। ২ সেপ্টেম্বর মঙ্গলবারে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে বিসিবিতে নির্বাচন করা প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। বাঙালিয়ানার শানের সংবাদ শেষ হল। ধন্যবাদ। দেশমাতৃকার মুক্তির আকাঙ্ক্ষায় ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর মধ্যরাতে চট্টগ্রাম পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন চট্টগ্রামের পুরুষবেশী ২১ বছরের তরুণী প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রায় ৪০ বছর পেরিয়ে ১৯৭১-এর ২৬শে মার্চের পরে বাংলা মায়ের মুক্তির লক্ষ্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন পাবনার আরেক পুরুষবেশী ২১ বছর বয়সী তরুণী শিরিন বানু মিতিল। পাকিস্তানিরা যখন গণহত্যা শুরু করল, পারিবারিক রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা পাবনা এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী, পাবনা জেলা ছাত্র ইউনিয়নের অন্যতম নেত্রী শিরিন বানু মিতিল আর ঘরে বসে থাকতে পারলেন না। পাকিস্তানি হানাদারদের প্রত্যাঘাত করতে যোগ দিলেন যুদ্ধে। পাবনায় ২৮শে মার্চ টেলিফোন এক্সচেঞ্জে ৩৬ জন পাকিস্তানি সেনার সাথে জনতার যে তুমুল লড়াই হল, তাতে একমাত্র নারী যোদ্ধা ছিলেন মিতিল। এই যুদ্ধে ৩৬ জন পাকিস্তানি সেনা নিহত হয় এবং ২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ৩১ মার্চ পাবনার পলিটেকনিক ইনস্টিটিউটে কন্ট্রোল রুম স্থাপিত হলে কন্ট্রোল রুমের পুরো দায়িত্বে ছিলেন যারা, তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী এবং একমাত্র নারী ছিলেন শিরিন বানু মিতিল। কেমন করে আর কেনই বা তিনি পুরুষের বেশে যুদ্ধে গেলেন? ব্যাপারটাই ছিল যে আমি ছেলেদের পোশাক পরা অবস্থায় ছিলাম। আমার চুল ছোট একদম। আচ্ছা, এখনই যেমন এর থেকে আরো ছোট ছিল। আচ্ছা, এবং পুরা পুরুষের পোশাক পরা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন মেয়ে হিসাবে ছিলেন, পুরুষের পোশাক কেন পরলেন? এখানে একটা জিনিস কাজ করেছে যে আমরা জানি আমরা ওই সময় শাড়ি চলছিল এবং আমরা শাড়ি পরতাম। আর আমি ছিলাম অনার্স ফার্স্ট ইয়ারে তখন পড়ি, সুতরাং শাড়ি একমাত্র আমাদের পোশাক ছিল। যখন ঘর থেকে বের হওয়া, ঘর থেকে বের হয়ে আমরা যখন ওই যে রাস্তায় ব্যারিকেড দিচ্ছি করছি, তখন শাড়ি পরেই যাচ্ছি। কিন্তু যখন আমি একলা বের হয়ে যাচ্ছি এবং যেখানে যুদ্ধ চলছে এবং আমার মনে হচ্ছে যে শাড়ি পরে ওখানে গেলে সবাই ঘুরে তাকাবে হয়তো আমার দিকে, যে কি ব্যাপার, এখানে একটা মেয়ে কেন আসলো যুদ্ধক্ষেত্রের জায়গাটা। এটা আমার মনে হয় যে আমার ভিতরেই একটা কাজ করেছে, যার জন্য আমি একদম ছেলেদের পোশাক পরে বের হয়ে গেছি, কেউ আর চেঞ্জ করতে পারেনি। তো এখানে আরেকটা আমার বুদ্ধি দিয়েছিল আমার ভাই, ওর নাম জিঞ্জির। যখন ওরা চলে যাচ্ছে আমার একটু মন খারাপ, তখন ও বলছিল, মিতিল বুঝি তুমি তো প্রীতিলতার মতো ছেলে সেজে আমাদের সাথে আসতে পারো। এই যে বুদ্ধিটা যেটা বললো যে আসলে তাহলে ছেলের পোশাক পরলেই যদি এত সহজ হয় যাওয়াটা, তাহলে কেন না। এবং সাথে সাথে ওদের ঘরে যে ওদের ড্রেস থেকেই আমি বেছে নিলাম যে আমার যেটা ফিট করে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে মিতিলের খবর পৌঁছে গেল সর্বত্র।
ইন্ডিয়ান স্টেটসম্যান পত্রিকার রিপোর্টার মানস ঘোষ, উনি যখন আমাদের পাবনা মুক্ত ছিল এপ্রিলের 10 তারিখ পর্যন্ত, ওনারা রিপোর্ট সংগ্রহে বাংলাদেশের ভিতরে ঢোকেন এবং সেখানে যখন জিজ্ঞাসা করেন ডিসি সাহেবকে যে কোনো মেয়ে আপনাদের এই যুদ্ধ আছে কিনা, তখন উনি বললেন যে ইয়েস, হেয়ার শি ইজ, বলে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং তখন একটা ইন্টারভিউ নেয় এবং সেই ইন্টারভিউটা স্টেটসম্যান পত্রিকার ফার্স্ট পেজে উঠেছিল। আচ্ছা, এবং এই টাইটেলটা শাই গার্ল উইথ এ গান শিরোনামের দি স্টেটসম্যানের সেই প্রতিবেদন থেকেই সারা বিশ্ব জানতে পারে একজন নারী কিভাবে পুরুষের ছদ্মবেশে বাংলার মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছে। আমাদের ছেলেদের গ্রুপ আমরা একসাথে সহায়ক সমিতি অফিসে বসছি এবং নাম রেজিস্ট্রি করে বিভিন্ন ক্যাম্পে পাঠিয়ে দিবে। তখন এক ভদ্রলোক যিনি সহায়তা দিতে এসেছিলেন বাংলাদেশে, উনি আমাকে দেখে চিনে ফেলেন, যে আমার ছেলের পোশাক পরা ছিল। উনি বলেন, আরে আরে এটা শিরিন বানো না? তো আমি তো ওখানে আমার নাম রেজিস্ট্রি করেছি মিতিল খন্দকার, মানে ছেলেদের নাম, আমার ডাক নাম মিতিল, তো মিতিল খন্দকার। তখন সবাই খুব চমকে উঠলো, আর এখানে একজন মেয়ে। তখন আমাকে তো বলে, তাহলে তো আর আপনাকে আমরা পাঠাতে পারবো না। তখন আমাকে তাহলে কোথায় রাখবে, সব তো চলে গেল। তখন ওই আমিনুল ইসলাম বাদশাহ, আমরা মামা ডাকতাম, রাজনৈতিক মানে মার সাথে রাজনীতির সূত্রে পরিচিত এবং খুবই স্নেহ করতেন। তখন উনি বললেন যে আমিও তো চলে যাব ক্যাম্পে, চল তোকে তাহলে ইলাদির বাসায় নিয়ে যাই। ইলাদি মানে উনি তখন ছিলেন বিধায়ক পশ্চিমবঙ্গের এবং আমাদের কাছে তো এক নামে ইলা মিত্র চিনি। আমি তো একদম রীতিমতো শিহরিত যে ইলা মিত্রকে চোখের সামনে দেখবো। তো নিয়ে যাওয়ার সাথে সাথে ইলা মাসি এবং রমেন মিত্র একদম আমাকে বুকে টেনে নিলেন, আয় আয়, এ তো আমাদের একটা ছেলে আর এটা একটা মেয়ে পেলাম, হ্যাঁ বলে একদম বুকে টেনে নিলেন। যে পরে আমি বাংলাদেশ সরকারের যে অফিস যেটা ছিল আমার কলকাতাতে, সেখানে যোগাযোগ করার পরে ওনারা জানান যে জুন মাসের 1 তারিখের দিকে একটা মেয়েদের জন্য ক্যাম্প হচ্ছে, এতদিন তো ছেলেদের বিভিন্ন জায়গায়। তখন ওই ক্যাম্পে আমি মানে নাম লেখাই এবং আমাদের ক্যাম্পের প্রধান ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, উনি তখন চট্টগ্রাম থেকে এমপি ছিলেন, ওনার দায়িত্ব ছিল। পাবনা শহরের দিলালপুর মহল্লার খান বাহাদুর লজে 1950 সালের 2 সেপ্টেম্বরে জন্ম নেয়া সাহসী, পরাক্রমশালী, দৃঢ় প্রত্যয়ী শিরিন বানু মিতিল সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়কে ঝেড়ে ফেলে পুরুষের সাথে কাঁধে কাঁধ রেখে যেভাবে 9 নম্বর সেক্টরে লড়াই করেছেন, সেই একই প্রত্যয়ে জীবনের শেষ দিন পর্যন্ত 3 সন্তানের জননী শিরিন বানু মিতিল সংগ্রাম করে গেছেন সাধারণ মানুষের অধিকার আদায়ের দাবিতে। বলছিলাম যে 71 বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়া করিয়ে দিয়েছে। 71 মানেই হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বীরত্ব গাথা। সমস্ত পৃথিবী বাংলাদেশকে চিনেছে, বাংলাদেশকে জেনেছে।